দীর্ঘদিন পর ভিডিও ছাড়ছি। আর আজকের ভিডিওটা আলাদা টাইপের। যে সমস্ত ভাই-বোনেরা মাধ্যমিক দিচ্ছে তাদের এবিটি এর যে ব্যাকরণ পোরশনটা রয়েছে, ২ এর ৪ দাগে যে ব্যাকরণগুলো রয়েছে সেই ব্যাকরণগুলো একটু আ সলভ করার চেষ্টা করছি। আর আশা করি ভালো লাগবে। আ অনেক উপকৃত হবে। ঠিক আছে? দেখো ১ম যে প্রশ্নটা আছে সেটা হলো যে শূন্য বিভক্তি কাকে বলে? পেজ নাম্বার ১০০ দেখতে পাচ্ছ ১০০ পেজে আছে। শূন্য বিভক্তি কাকে বলে? ২ এর ৪ এ যে ১০ টা ব্যাকরণ থাকে তার মধ্যে ৮ টা করতে হয়। আমরা ১০ টাই করার চেষ্টা করব। শূন্য বিভক্তি কাকে বলে? আমরা জানি যে বিভক্তি বাক্যে অদৃশ্য অবস্থায় থাকে তাকে শূন্য বিভক্তি বলে। আমরা জানি বিভক্তি প্রধানত কয়টি? বিভক্তি ৫ টি। একে, তেড়ে, র। আ আ তারপর আছে সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। আ সমধাতুজ কর্তা কাকে বলে? এই সংজ্ঞাটা আমরা জানি। যে কর্তা যে বাক্যের কর্তাটা এবং ক্রিয়াটা একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে সমধাতুজ কর্তা বলে। তো চেয়েছে এখানে একটা উদাহরণ। এর একটা উদাহরণ হবে হলো আ খেলোয়াড় খেলছে। তো খেলোয়াড় এখানে সমধাতুজ কর্তা। তারপরে আছে অকারক বলতে কি বোঝো? অকারক পদ বলতে কি বোঝো? আমরা জানি কারক, কারক ৬ প্রকার। কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ। আর তারপর বলেছে অকারক। অকারক, কারক কাকে বলে সেটা আগে জানতে হবে। কারক ক্রিয়াপদের সঙ্গে আ বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। আর এর উল্টোটাই হলো অকারক। মানে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যদি সম্পর্ক না থাকে, বাক্যে যে পদটার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক নেই, সেই পদটাকে অকারক বলে। তো সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি। ক্রিয়াপদের সঙ্গে যে পদের সম্পর্ক থাকে না তাকে অকারক বলে। তারপর খুব সুন্দর একটা প্রশ্ন। দ্বিগু সমাস ও বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লিখো। দ্বিগু সমাস অনেকভাবেই পার্থক্যটা লিখা যায়। আমি ২ টো পার্থক্য বলছি। তোমাদের যেটা মনে থাকে সেটাই তোমরা করো। দ্বিগু সমাসটা হলো দ্বিগু সমাসে দ্বিগু সমাসে পরপদ প্রধান হয়। আর সংখ্যাবাচক বহুব্রী বা বহুব্রী সমাসে অন্যপদ প্রধান হয়। এটা একটা পার্থক্য বলা যেতে পারে। এছাড়াও দ্বিগু সমাসে সমাহারকে বোঝায় আর বহুব্রী সমাসে অন্যকে বোঝায়। এভাবেও লিখা যেতে পারে। তারপর বলেছে পথে কুড়িয়ে পেলাম নিম্নরেখ পদটির কারক আর বিভক্তি নির্ণয় করতে বলেছে। এই যে পথ নিম্ন অ রেখা অঙ্কিত আছে। পথে আমরা জানি এটা আলাদা করে বলতে হবে না। কোথায় কুড়িয়ে পেলাম? পথে। কোথায় দিয়ে প্রশ্ন করলে হয় অধিকরণ। অধিকরণ কারকে হবে এই বিভক্তি। তারপর বলেছে উপপদ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। উপপদ তৎপুরুষ আমরা জানি যে তৎপুরুষ সমাসের শেষে যে থাকে। আমি আরো অনেক সংজ্ঞাটা ভালো করে বোঝা যায়। সংজ্ঞাটা বলতে যাচ্ছি না। আ উপপদ তৎপুরুষ আমরা বলতে পারি আ বহুরূপী বহুরূপ ধারণ করে যে সেটাই উপপদ তৎপুরুষ হবে। তারপর বলেছে হাতাহাতি এটা ব্যতিহার বহুব্রী সমাস কেন? হাতাহাতি আ ব্যতিহার বহুব্রী কেন আমরা সংক্ষেপে বলতে পারি। পূর্বপদের সঙ্গে আ এবং পরপদের সঙ্গে যদি ই থাকে তাকেই ব্যতিহার বহুব্রী বলে। আর এইখানেও পূর্বপদের সঙ্গে আ আছে হা, তা, হা, আ আছে আর হা, তি, ই আছে। পূর্বপদের সঙ্গে আ এবং পরপদের সঙ্গে ই আছে তাই এটা ব্যতিহার বহুব্রী। তারপর বলেছে হাত নাড়িয়ে বুলেট তাড়াই। হাত নাড়িয়ে বুলেট তাড়াই। কি বলেছে? জটিল বাক্যে রূপান্তর করতে বলেছে। জটিল বাক্যে রূপান্তরের কৌশলগুলো হলো আমরা জানি যখন তখন যিনি, তিনি, যে, সে এগুলো আমরা যুক্ত করব। আ অনেকভাবে বলতে পারি যখন হাত নাড়াই তখন বুলেট তাড়াই। এটা একটা বলা যেতে পারে। তারপর বলা যেতে পারে যে হাত নাড়িয়ে বুলেট তাড়াই। হাত নাড়িয়ে যা তাড়াই তা বুলেট। তার মানে দুটোই মনে রাখবো আমরা। যখন হাত নাড়াই তখন বুলেট তাড়াই। এটার চাইতে ভালো হচ্ছে এটা। হাত নাড়িয়ে যা তাড়াই তা বুলেট। তারপর বলেছে ক্ষমা করো, ভাববাচ্যে রূপান্তর করো। ক্ষমা করো। ভাববাচ্যে রূপান্তর আমরা করব এভাবে, ক্ষমা করা হোক। ক্ষমা করা হোক। এটা হবে ভাববাচ্য। আর তারপর আরেকটা প্রশ্ন আছে। সেটা হলো তুমি অন্যায় থেকে বিরত থেকো। দেখা যাচ্ছে না ঠিকঠাক। তুমি অন্যায় থেকে বিরত থেকো। অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর করতে বলেছে। ১ম কথা হলো অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? আম যে বাক্যের দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় সেটাই হলো অনুজ্ঞাসূচক বাক্য। আর তুমি অন্যায় থেকে বিরত থেকো আমরা বলতে পারি যে, দয়া করে তুমি অন্যায় থেকে বিরত থেকো। এভাবেও বলা যেতে পারে। আরো অনেকভাবে বলা যেতে পারে। তোমরা যদি কোনো একটা আরো আলাদাভাবে বলতে পারো তো কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে জানাতে পারো। চলো পরের স্কুলটাও দেখে নেওয়া যাক। পরের যে পেজ নাম্বারটা আছে। তারপরে ১০০ দেখতে পাচ্ছ ১৭৩ পেজে আছে। ১৭৩ পেজে যে ২ এর ৪ থেকে ১০ টা কোয়েশ্চেন থাকে এখানেও আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। ১ম কোয়েশ্চেনটা আছে সন্ধি ও সমাসের একটি পার্থক্য লিখো। খুব সহজ প্রশ্ন। সন্ধি বর্ণে, বর্ণে মিলন, সমাস পদে, পদে মিলন। এটাই মনে রাখবো। সন্ধি বর্ণে, বর্ণে মিলন আর সমাস পদে, পদে মিলন। গাড়ি চলে। এটা কোন বাচ্চার উদাহরণ? এই যে গাড়ি। আমরা যদি গাড়িটাকে মিন করি কে চলে, কি চলে? যদি এমনই দুটো দিয়ে কে দিয়েও প্রশ্ন করে উত্তর পাই, কি দিয়েও প্রশ্ন করে উত্তর পাই তখন সেটা হবে কর্মকর্তৃ বাচ্চার উদাহরণ। কর্মকর্তৃ বাচ্চা। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে আমরা আগে জানলাম যে আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাবে। তার মানে আমরা বলতে পারি দয়া করে তুমি যাও। অনুজ্ঞাসূচক বাক্য। তারপর বলেছে কলকাতা আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে। কলকাতা আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে?
আচ্ছা, বাক্য নির্মাণের শর্ত সংখ্যা হলো ৩ টি। যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা। তো এখানে বাক্য নির্মাণের আসক্তি যে শর্তটা রয়েছে সেটা এখানে লঙ্ঘন করা হয়েছে। তারপরের প্রশ্ন ২, ৪, ৫ এর ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। রাজপথ, খুব সুন্দর একটা প্রশ্ন যে রাজপথ। রাজপথ সমাসটা কি হবে? যে রাজপথ আমরা জানি রাজ থাকলে সেটা পরে চলে যায়। তো হবে পথের রাজা, পথের এর বিভক্তি এসছে। তার মানে পূর্বপদের সঙ্গে এর বিভক্তি এলে সেটা সম্বন্ধ তৎপুরুষ। তারপর বলেছে কোন বাচ্যের রূপান্তর করা সম্ভব নয়? কর্মকর্তৃ বাচ্যের রূপান্তর কখনোই সম্ভব নয়। আ কথাটা ছড়িয়ে পড়ল। আ নাবাচক বাক্যে রূপান্তর করো। অনেকভাবে করা যায়। আমি একটা বলব। বাকি তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও। কথাটা ছড়িয়ে পড়ল। কথাটা না ছড়িয়ে পারল না। কথাটা না ছড়িয়ে পারল না, নাবাচকে হয়েছে। তারপর বলেছে নির্দেশক বাক্য কাকে বলে? তো আমরা অনেকভাবেই বলতে পারি। আমি ছোট্ট করে বলি যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। আ যে পদ, যে বর্ণ বা বর্ণগুচ্ছ আ বচন, একবচন বা বহুবচনকে নির্দেশ করে সেটাই হলো নির্দেশক। যে বর্ণ বা বর্ণগুচ্ছ বচনকে নির্দেশ করে সেটাই হলো নির্দেশক। নিত্য সমাস কাকে বলে? খুব সহজ সংজ্ঞা, খুব ইম্পোর্টেন্ট এই বছরের পরীক্ষার জন্য। যে যে সমাসের ব্যাসবাক্য করা যায় না বা যদি আমরা ব্যাসবাক্য করতে চাই আ আ তাহলে অন্য পদের সাহায্য নিতে হয়। তাকেই আমরা নিত্য সমাস বলব। তারপর বলেছে বাক্যে ব্যবহৃত অপ্রাণীবাচক কর্মপদটির নাম কি? আচ্ছা, আমরা জানি কোনো একটা ক্রিয়ার যদি দুটো কর্ম থাকে, যেমন আমি যদি বলি আমি ভাইকে কলম দিলাম, আমি ভাইকে কলম দিলাম, ভাইকে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম হয় আর কি দিয়ে প্রশ্ন করলে কর্ম হয়। তো এই দুটো কর্মের মধ্যে ভাই একটা কর্ম আর আম কলম একটা কর্ম। এই দুটো কর্মের মধ্যে বুঝতে পারছি ভাইটা হলো প্রাণীবাচক আর কলমটা হলো অপ্রাণীবাচক। আর এই অপ্রাণীবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম, আমাদের মনে রাখতে হবে। আর যেটা প্রাণীবাচক কর্ম তাকে বলা হয় মুখ্য কর্ম। প্রাণীবাচক কর্মটাকে বলা হয় উম প্রাণীবাচক কর্ম ভুল বললাম। প্রাণীবাচক কর্ম যেটা সেটাকে বলা হবে মুখ্য কর্ম। গৌণ কর্ম। প্রাণীবাচক কর্মটাকে গৌণ কর্ম। ভাই ভাই প্রাণীবাচক, তাই ভাই গৌণ কর্ম। আর কলম আ অপ্রাণীবাচক, তাই সেটা হবে মুখ্য কর্ম। অপ্রাণীবাচক কর্ম মুখ্য কর্ম। তারপরের স্কুলটা দেখা যাক। এখানে আছে অনুক্ত কর্তা কাকে বলে? অনুক্ত কর্তা কাকে বলে? অনুক্ত কর্তা আমরা বলতে পারি ভাববাচ্যের কর্তা আ প্রধানভাবে উক্ত হয় না। আ ভাববাচ্যের কর্তা প্রধানরূপে উক্ত হয় না বলে সেই ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। যেমন আমার খাওয়া, আমার যাওয়া হবে কি? আমার এখানে অনুক্ত কর্তা। তারপর খুব ভালো প্রশ্ন বলেছে, অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম ২ টো নাম বলেছে। একটা পরসর্গ আরেকটা হলো কর্মপ্রবোচনীয়। তারপর হচ্ছে সে কলকাতা থেকে আসবে। আ কারক ও বিভক্তি নির্ণয় করো। কারক, বিভক্তি, অনুসর্গ। যদি বিভক্তি থাকে বিভক্তি, অনুসর্গ থাকলে অনুসর্গ। তো এখানে কোথাও দাগ দেওয়া নেই, আন্ডারলাইন করা নেই। এটা হবে কলকাতা থেকে এমনটা হওয়া উচিত, হ্যাঁ? সে কলকাতা থেকে। তাহলে সে কলকাতা থেকে, কোথা থেকে অবশ্যই অপাদান কারক আর থেকে আছে, থেকে হলো অনুসর্গ। কোন সমাসে পূর্বপদ প্রধান হয়? দুটো এমন সমাস আছে যে দুটো সমাসে পূর্বপদ প্রধান হয়। একটা সমাস হলো অব্যয়ভাব, আরেকটা কি সমাস সেটা তোমরা জানিও। অপাদানে অন্তস্থ বিভক্তির উদাহরণ দাও। এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম যে অপাদানে অন্তস্থ বিভক্তি তোমরা একটু বলে দিও। আ নৌকাটি বেশি বড় নয়। সদর্থক বাক্যে রূপান্তর করো। নৌকাটি বেশি বড় নয়। নৌকাটি বেশি বড় নয়। এটা সদর্থক বাক্যে খুব সহজে রূপান্তর করা যেতে পারে। যেমন বলতে পারি নৌকাটি আ নৌকাটি ছোট। সদর্থক বাক্যে নৌকাটি বেশি বড় নয়, আমরা এমন করতে পারি নৌকাটি ছোট। সরল বাক্য কাকে বলে? একটা উদাহরণ দাও। বলতেই পারি যে বাক্যে একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন রাম ভালো ছেলে। জটিল বাক্যের উদাহরণ দাও। যখন, তখন দিয়ে করতে পারি। যিনি, তিনি, যে, সে দিয়ে করতে পারি। যখন সকাল ১০টা বাজবে তখন আমি স্কুলে যাব। এই যখন তখন। আ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের ২ টি নিয়ম লিখো। আমি একটি বলব আর তোমাদের মনে থাকলে তোমরা একটা বলে দিও। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে যখন করতে যাব, কর্তৃবাচ্যের যে কর্তা থাকবে, সেই কর্তার সঙ্গে এর দের যুক্ত করতে হবে কর্মবাচ্যে রূপান্তর করার সময়। কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে এর দের যুক্ত করতে হবে কর্মবাচ্যে রূপান্তর করার সময়। কর্মবাচ্য ও ভাববাচ্যের পার্থক্য লেখো। খুব সহজ পার্থক্যটাই আমরা জানার চেষ্টা করি। কর্মবাচ্যে কর্মকে গুরুত্ব দেওয়া হয়। ভাববাচ্যে ক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়। তারপরের স্কুলটা দেখা যাক। পরের স্কুল ২৭৬ পেজে বলেছে তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি প্রায় সব কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। আ যেমন এতে বলেছে কারক ও অকারকের পার্থক্য আমরা একটু আগে একটা ক্লাসে দেখলাম যে কারক আর অকারক কাকে বলে। অকারক পদ ছিল সেখানে। তো আমরা পারবো এখানে। কারক হলো ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকবে কারকে, আর অকারকে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকবে না। সমধাতুজকরণের একটি উদাহরণ দাও। সমধাতুজকরণ আ বলা যেতে পারে যে মায়ার বাঁধনে বেঁধেছি। এই যে বাঁধন, বাঁধনের নিচে আন্ডারলাইন করতে হবে সেটা সমধাতুজকরণ। ব্যাস বাক্য কাকে বলে? ব্যাস শব্দের অর্থ হলো বিশ্লেষণ। যে বাক্য বা বাক্যাংশের দ্বারা সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করা হয়
তাকেই ব্যাস বাক্য বলে। একটি অলপ দ্বন্দ্ব একটি অলপ বহুব্রীর উদাহরণ। আচ্ছা, অলপ দ্বন্দ্ব কাকে বলে? যেমন হাটে বাজারে, হাটেও বাজারে অলপ দ্বন্দ্ব হলো। অলপ বহুব্রী আমরা বলতে পারি যে গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটা অলপ বহুব্রী। নির্দেশক বাক্যের উদাহরণ দাও। নির্দেশক বাক্য বলতে পারি যে নির্দেশক বাক্যের উদাহরণ প্রত্যহ সকালে ভ্রমণ করা উচিত। তারপর বলেছে তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, জটিল বাক্যে রূপান্তর করো। আ তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। আ তপন যে গল্পটি লিখেছে সেটি পত্রিকায় ছাপা হয়েছে। এটা এভাবেও করা যেতে পারে। আরো অনেকভাবে করা যেতে পারে। তোমরা যদি ২-১ টা জেনে থাকো বলতে পারো। কোন বাচ্চে রূপান্তর করা সম্ভব নয়? একটু আগেও আমি আগের ক্লাসটাতে বললাম। যদি মনে থাকে কমেন্ট সেকশনে জানিও। বৃষ্টিতে ধুয়ে দিলে আমার পায়ের দাগ কর্মবাচ্যে পরিণত করো। বৃষ্টিতে কর্মবাচ্য করার সময় আমরা জানি যে যেটা কর্তৃপদ হবে, বাক্যের যেটা কর্তৃ বোঝাবে, এখানে বৃষ্টিটা হলো কর্তৃ, বৃষ্টিটা কর্তা, কর্তৃ না কর্তা, কর্তাপদ। আর এই কর্তাপদের সঙ্গে একটা র, এর, দের এরকম কিছু যুক্ত করতে হবে আর তারপর দ্বারা নিয়ে আসতে হবে। তার মানে কি বৃষ্টির দ্বারা ধুইয়ে দেওয়া হলো আমার পায়ের দাগ। কর্মে বিপসা কাকে বলে? আচ্ছা, বিপসা, বিপসা শব্দের অর্থ হলো পুনরাবৃত্তি। আর কর্মে বিপসা কাকে বলে? তা আমরা বলতে পারি আ জনে, জনে নিমন্ত্রণ করেছি এটা কর্মে বিপসার উদাহরণ। কাকে বলে? কর্মপদের পুনরাবৃত্তি হলেই তাকে কর্মে বিপসা বলে। আ বিভক্তি ও পরের স্কুল ২৫৪ পেজে আছে। তোমাদের টেক্সট পেপার ২৫৪ পেজটা দেখে নিলেই হবে। বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য লেখো। বিভক্তি ও নির্দেশক। আচ্ছা, সহজ পার্থক্য। উম আমরা বলতে পারি আ বিভক্তি কারক সম্পর্ক বোঝাতে সাহায্য করে আর নির্দেশক বচন সম্পর্ক বোঝাতে সাহায্য করে। ঠিক আছে? নিরপেক্ষ কর্তা কাকে বলে? খুব সহজ। একই বাক্যে দুটো কর্তা থাকলে আর সেই দুটো কর্তা যদি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হয়। একই বাক্যে দুটো কর্তা এবং সেই দুটো কর্তা সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন সূর্য উঠলে পদ্ম ফোটে। এই যে সূর্য সূর্য উঠলে পদ্ম ফোটে। এই আ সূর্য উঠলেটা হলো অসমাপিকা ক্রিয়া আর ফোটেটা হলো সমাপিকা ক্রিয়া। আর সংজ্ঞাতে বলা হয়েছিল অসমাপিকা ক্রিয়ার যে কর্তা তাকে নিরপেক্ষ কর্তা বলে। উঠলেটা অসমাপিকা ক্রিয়া আর সেই অসমাপিকা ক্রিয়ার কর্তাটা সূর্য, তাই সূর্যটা হবে নিরপেক্ষ কর্তা। সমাস শব্দের ব্যুৎপত্তিগত রূপ কি? খুব সহজ। সমাস শব্দের ব্যুৎপত্তিগত রূপ হলো সম অস যোগ অ। একটা ধাতু চিহ্ন হবে, হ্যাঁ? সম অস যোগ অ। উপমান ও উপমিতের মধ্যে উপমিত কর্মধারের মধ্যে পার্থক্য কি? খুব সহজ। উপমান যার সঙ্গে তুলনা করা হয় আর উপমিত যাকে তুলনা করে। এই পার্থক্যটাই লিখে দেবে। যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় তাকে কি বলে? যে সমাসে পূর্বপদের বিভক্তি আচ্ছা লোপ পায় তাকে বলে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় তাকে বলে তৎপুরুষ সমাস। বাক্যের যোগ্যতা বলতে কি বোঝো? হ্যাঁ। আচ্ছা, যোগ্যতাহীন কাকে বলে? বাক্যের মধ্যে অসম্ভব কিছু থাকলে তাকে যোগ্যতাহীন বলে। কিন্তু এখানে বলেছে বাক্যের যোগ্যতা। বাক্যের মধ্যে যদি সব বাস্তবসম্মত উম কথাবার্তা থাকে তখন সেটা যোগ্যতাপূর্ণ বাক্য। বয়স যেমন যদি বলি হাতি আকাশে ওড়ে এটা যোগ্যতাহীন বাক্য। আর যোগ্যতাপূর্ণ বাক্য আ হাতি উম আম আম চলাচল করে। মাঠে চলাচল করে, বনে চলাচল করে এটা যোগ্যতাপূর্ণ বাক্য। বয়স ৩০-৩২ এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল। সরল বাক্য। বয়স ৩০-৩২ এর অধিক নয়। সরল বাক্য করার বৈশিষ্ট্যটা কি? এই যে অধিক নয়, এটা হলো এখানে আছে সমাপিকা ক্রিয়া। এই অধিক নয়, এই সমাপিকা ক্রিয়াটাকে ১ম এ অসমাপিকায় রূপান্তর করতে হবে। আর এই কিন্তুটাকে তুলে দিতে হবে। কিন্তুটাকে তুলে দিতে হবে তাহলেই সরল বাক্যে রূপান্তর হবে। বয়স ৩০-৩২ এর অধিক নয়টাকে আমরা চেঞ্জ করে দিই। অধিক না হলেও ভারী রোগা দেখাইল। বয়স ৩০-৩২ এর অধিক না হইলেও এটা অসমাপিকা ক্রিয়া। বয়স ৩০-৩২ এর অধিক না হইলেও ভারী রোগা দেখাইল। আচ্ছা, আ বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করো। কর্মবাচ্যে তিনি নাকি বই লেখেন। আমরা আগেও বলেছি কর্মবাচ্যের নিয়মটা। তিনি তার করে দেবো। তার নাকি বই লেখা হয় বা তার দ্বারা নাকি আ বই লেখা হয়। নিচের বাক্যটি থেকে সমাসবদ্ধ পদটি বেছে নিয়ে ব্যাস বাক্য আ সহ সমাস নির্ণয় করো। মিথ্যাবাদী কোথাকার? মিথ্যেবাদী। মিথ্যেবাদী মিথ্যে কথা বলে যে উপপদ তৎপুরুষ। করণে বিপসার উদাহরণ দাও। করণে বিপসা করণ পদের পুনরাবৃত্তি হলে তাকে করণের বিপসা বলে। যেমন পুষ্পে, পুষ্পে ভরা সাকি। এখানে পুষ্পে, পুষ্পে করণের বিপসা। ঠিক আছে? থ্যাংক ইউ। যদি ভালো লাগে বলো। পরের স্কুলগুলো দেওয়ার চেষ্টা করব।